কাশিদাসী মহাভারতে আছে ভারতের সভাপর্ব বিচিত্র কথন, তবে মহাভারতের সভা পর্বে নয়। আজ বঙ্গবাসীর নজর ছিল বিধানসভা পর্বে, যেখানে সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের আমলকে কঠোর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ পাশ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক বিল। সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভোট ব্যাংকের জন্য গুন্ডাদের প্রতি নরম মনোভাব নিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা গুন্ডাদের ভিটে মাটি ছাড়া করব, বাংলায় কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই। বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, কিন্তু আদৌ কি কাজ হবে করা দাওয়াইয়ে? দ্বিতীয় প্রশ্ন। সরকারি বেসরকারি যে সম্পত্তি ভাঙুক 1 ইঞ্চি এগোতে দেব না। সিএএ কে কেন্দ্র করে হিংসা ও শামসেরগঞ্জের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে চরম বার্তা মুখ্যমন্ত্রী। কিন্তু সত্যি কি বদলাবে দশকের পর দশক চলে আসা শাসকের রাজনৈতিক পছন্দ অপছন্দের সংস্কৃতি? তৃতীয় প্রশ্ন। গুন্ডা দমন আইনে গ্রেফতার হলে কোনো অভিযুক্তকে 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারে রাজ্য সরকার, কিন্তু নতুন আইনের অপপ্রয়োগ হলে গণতন্ত্র রক্ষা হবে কিভাবে? চতুর্থ প্রশ্ন। উস্কানিমূলক বক্তৃতার জের, বিধানসভায় হুমায়ুন কবিরকে আলটিমেটাম মুখ্যমন্ত্রী। বললেন এনাফ ইজ এনাফ, এটাই ওর শেষ বক্তব্য, জোড়া এফআইআর আছে, এবার সবক শেখাবো। তবে কি এবার নওদার বিধায়কের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ? পঞ্চম প্রশ্ন। ববি হাকিম যদি পেন হয় তাহলে দোয়াতের নাম মমতা ব্যানার্জি। কালির সঙ্গে পেন গেলে দোয়াতকেও যেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা শুভেন্দু অধিকারী। তবে কি তারাতলা কাণ্ডে স্ক্যানারে আসতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মেয়রের ভূমিকাও? ষষ্ঠ প্রশ্ন। ধর্মতলায় মাপজোক করতে বেআইনি জমায়েতের অভিযোগ। কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর পুলিশের। দম থাকলে 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন, তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী। এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবে কালীঘাট তৃণমূল? তবে শুরুতেই এক নজরে দেখাবো ঠিক কি হলো আজ ঘটনাবহুল বিধানসভায়। দেখুন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। বদলেছে সরকার, বদলেছে অ্যাকশন। এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘুটি বাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করাতে গিয়ে ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত গুন্ডা দমন বা সমাজ বিরোধী দমন তাকে পূর্ণ সমর্থন করে বিলের কয়েকটি ক্লজ, সাব ক্লজ এবং বিলটার সঙ্গে ব্রিটিশ আমলের রাওলাট আইনের যে একটা 2026-এর সংস্করণ পাওয়া যাচ্ছে, আপনি অ্যামেন্ডমেন্টটা মুভ করুন। গত 15 বছরের তৃণমূল জমানায় এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেবার। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন। কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে
অল্প অল্প সময় কোনো ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে? ওই তথাকথিত বালিশাটা যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো মানে সরকার পক্ষটাও বিজেপির আর বিরোধী দলটাও বিজেপির বকলসপরা। সোমবার বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় গুন্ডা দমন বিল। তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। কৃষ্ণেন্দু অধিকারী, আশাদুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রেখেছ ভোট ব্যাংক করে মানুষ করনি। আজ গোটা দিনে রাজ্যের সব থেকে বড় খবরগুলোর উৎসস্থল যদি বিধানসভা হয়, তাহলে সেই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তার অন্তত 1.5 ঘন্টার ভাষণে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অস্ত্র করলেন। পরপর সিএএ, ওয়াকফ, এসআইআর ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি শুধুমাত্র সংখ্যালঘুদের অশিক্ষা, দারিদ্র্য এবং অনুন্নয়ন বাড়িয়েছে বলে দাবি করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। টেনে আনলেন পরপর শামসেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা, ধুলিয়ান, এই যাবতীয় ঘটনা। এর পাশাপাশি রাজধর্ম পালনের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় গুন্ডা দমন বিল এনে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে ভোট ব্যাংকের স্বার্থে গুন্ডাদের প্রতি নরম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনটা রাজধর্ম আর কোনটা ভোট ব্যাংকের রাজনীতি সেটা আলাদা করতে পারেনি তৃণমূল সরকার। কোট আনকোট, আমরা গুন্ডাদের ভিটে মাটি ছাড়া করব, আর টেবিলের তলায় লুকোবে না এই সরকারের পুলিশ। তবে আমরা এই আইনের অপপ্রয়োগও করব না। একই দিনে হুঁশিয়ারি এবং প্রতিশ্রুতির জোড়া তাস খেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ আমার প্রথম বক্তা পদ্মশ্রী প্রাপক শিক্ষক কাজী মাসুম আক্তার। তার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল, এর অপপ্রয়োগ হলে সেটা তো মারাত্মক হতে পারে, আমি সেই প্রসঙ্গেও আসব, কিন্তু তার যথাযথ প্রয়োগে সংখ্যালঘু সমাজের একাংশের মানসিকতার ক্ষেত্রে কোনো দৃশ্যমান ফারাক হতে পারে? দেখুন, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে আমার এবিপি আনন্দে আপনার সহিত আসা। চিত্রনাট্যের মতো, সিনেমার মতো মনে হচ্ছে। আমরা কল্পনা করেছি, বাস্তবটা কি এমনও হয়? আমার জন্মে অন্তত এই ভারতবর্ষে দেখা হয়নি এত দ্রুততার সাথে এতগুলো সিদ্ধান্ত নেওয়া যায়। সিনেমার বাস্তব অনেক সময় মেলেও না। মেলে না, কিন্তু মিলে যাচ্ছে কোথাও একটা। আমি শুধু বলবো, আমি কিছুদিন আগে হাওড়ায় গিয়েছিলাম। হাওড়ার আমতা থানার একটি গ্রামে সবাই তৃণমূল করে, সবাই তৃণমূল করে। গুন্ডা দমনের জায়গাটা আসতে গিয়ে কিছু উদাহরণ দিচ্ছেন, সবাই তৃণমূল করে। যারা দুর্বল তৃণমূল, যারা তোলা আদায় করে দিতে পারে না, অসহায়, তাদের বাড়ি থেকে তৃণমূলের মুসলিম লোকেরা মহিলা তুলে নিয়ে চলে যায় এবং প্রতিটা বাড়ি অনুযায়ী টাকা দিতে হবে, ওদের মদ খাওয়ার টাকা। এটা কদিন আগে, আজ থেকে মাত্র 6 মাস আগে। তারা কাঁদছে, তাদেরকে নিয়ে আমি আমতা থানায় গিয়েছিলাম। সেই যে মাতব্বর, সে মুসলমান, যারা অত্যাচারিত তারাও মুসলমান। নওশাদ সিদ্দিকী বারবার বলেন যে মরছেও মুসলমান, মারছেও মুসলমান। শব্দবন্ধটা আজ থেকে 15 বছর আগে আপনার চ্যানেল আমি বলেছিলাম, ঠিক সৃষ্টি করেছিলাম আমি শব্দবন্ধটা পশ্চিমবঙ্গের মাটিতে। আমাকে রক্তাক্ত হতে হয়েছিল তো রাষ্ট্রগীতের জন্য। যারা আমাকে রক্তাক্ত করেছিল পুলিশের সামনে, আপনি যে লয়ার অর্ডার বলছেন না, ভারতবর্ষের রাষ্ট্রগীত ভারতে গাওয়া যাবে না, সুদানে গাইতে হবে, এটা অপরাধ করেছিলাম আমি। সেই অপরাধের জন্য রক্তাক্ত হয়েছিলাম, কোমায় চলে গিয়েছিলাম। পুলিশের সামনে মারা হয়েছিল, পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কোর্টকে জানিয়েছি, আমি জানি ওরা কী কারণে লুঙ্গি পরে আছে, কী ধরনের লুঙ্গি পরে আছে, এটা আমি বলে দেবো। পুলিশ খুঁজে পাইনি। এটা হচ্ছে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া। মাননীয়ার সাথে কথা হয়েছিল আমার, উনি বলেছিলেন আপনার চাকরিকে সুরক্ষিত করছি, আপনি সঠিক মানুষ, আপনি ভালো মানুষ, আপনাকে শিক্ষারত সম্মান আমাকে দিয়েছেন মাননীয়া, কিন্তু বলেছিলেন ওদের দিকে ছোঁয়া যাবে না, ওটা আমার ভোট। দুধেল গাইদের দুধ শেষ হয়ে গেছে। মাননীয়া পাহারাদার ছিলেন, বলেছিলেন গোটা ভারতবর্ষে আমি তোমাদের পাহারাদার। দুধ শেষ হয়ে গেছে, তাই এখন এই দুধ শেষ হয়ে যাওয়া দুধের গাইগুলোকে মনে হয় খাটালে পাঠাতে চাইছে, অথবা তাদেরকে কসাইখানে পাঠাতে দিদি চাইছে। পরিষ্কার আমি আশীর্বাদ মনে করছি। দিদি তো ক্ষমতায় নেই এখন, দাদা কি চাইছেন? দাদা কি চাইছে? দাদা আশীর্বাদ। যে কথাটা দীর্ঘ যুগ ধরে বলে এসেছি, আজকে নয়, 15 বছর ধরে, তার আগে থেকে। একটা সমাজ শুধু ধর্ম নিয়ে থেকে যাবে, তার আইডেন্টিটি থাকবে না।
সেই সমাজ ভারতীয়, সেই সমাজ মানুষ, সেই সমাজ বৃহত্তম সমাজের একটা অঙ্গ না, তারা শুধুই মুসলমান, শুধুই একটা ধর্ম। পুরো সমাজকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে হুমায়ুন কবির যে বলেছে মাথা হঠাৎ গরম হয়ে গিয়েছিল, এই সমাজের হঠাৎ মাথা খুব গরম হয়ে যায়। আমি ওই আলোচনা পরে যাব। গরম করাচ্ছে কি? দিদি এই শিক্ষা দিয়েছে, এদেরকে গরম খাইয়ে দিয়ে এদেরকে মিসইউজ করে শুধু ভোট ব্যাংক করে রেখে এদের সর্বনাশ করে দাও। 15 বছরে মুসলমান জাতি একটা সর্বনেশে জাতিতে পরিণত হয়েছে। যেটা শুভেন্দু অধিকারী করেছে, ইসলাম ধর্ম রক্ষিত হয়েছে। আমার মনে হয় আল্লাহ দোয়া করছেন শুভেন্দু অধিকারীর উপরে। কেন বলছি? শুধু সনাতনী হিন্দুরা নয়, একটু আগে পরে বলবেন অ্যাডভোকেট সাহেব, আমি বলছি জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলমানরা বেঁচে গেছে। চূড়ান্ত সমস্যার মধ্যে তারা পড়তো, যে আলোচনাটা বারবার হচ্ছে না। আচ্ছা বলুন তো, একটা এন্টায়ার জাতি নিয়ন্ত্রক কারা? কিছু মৌলানা মৌলবী, অশিক্ষিত, অত্যন্ত পশ্চাৎপদ, গোঁড়া, অন্ধ একটা সেকশন। আর একদিকে যে গুন্ডা, বদমাস, মাতব্বর, তারা কারা? তারা হচ্ছে ওই শাহজাহান, শওকাত, এরা। কিন্তু আলোকপ্রাপ্ত সেকশনটাকে বাদ দিলে পুরো অন্ধকার। আপনার চ্যানেলে বলেছিলাম আজ থেকে 10 বছর আগে, সমান্তরাল আলোকপ্রাপ্ত তো উচ্চ শিক্ষা, সমান্তরাল ভেদরেখা তৈরি করা হয়েছে। শিক্ষিত, প্রগতিশীল, জাতীয়তাবাদী মূল হতে থাকা আধুনিক মুসলমানরা শূন্য, জিরো। আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার পরে 2 মাসের পরে ট্রান্সফার করে দিয়েছি। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার 2 মাসের মধ্যে, তার আগে শিক্ষারত্ন দিয়েছেন মাননীয়া। আমি মুসলমান একজন, ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া লোক, সেই মানুষটাকে ট্রান্সফার, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছে, যারা আমাদের মতো লোককে দুচ্ছাই করতে পারে, এটা নিয়তির সিস্টেম, তাকে একদিন দুচ্ছাই হয়ে যেতে পারে। আমি বলছি শুভেন্দু অধিকারীজির আমলে মুসলিম সমাজ বুঝে যাবে কত ধানে কত চাল। তারা বুঝবে বাঁচতে গেলে শিক্ষা দরকার, সংস্কৃতি দরকার, পড়াশোনা দরকার, লড়া দরকার। ওই হাতাকুন্তি, গুন্ডামি, মস্তানির তরোয়াল দরকার নেই। তাই মহরমের দিনে তরোয়াল বন্ধ, তারা জাতীয় পতাকা নিয়ে ঘুরছে। ইসলাম বলে বেশ, কথা হলো যে এই বিল এবং এই অ্যাকশনগুলো মূল স্রোতে মুসলমানদের নিয়ে আসতে সক্ষম হবে কিনা। আমি এইখানে আপনাদের সামনে রাখবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কথা প্রসঙ্গে বললেন সাঁতরাগাছিতে বাস পোড়ানোর প্রসঙ্গ টেনে তিনি সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। কি বলেছেন হুবহু দেখে নেব, তার কারণ এই অংশটা অনেকের কাছেই অজানা। দেখুন। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন, ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি, সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়। অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। শামসির রেল লাইন উপড়ালেন, ভারত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল বলবো না, ফোন করলাম, সরকারি বাস জ্বলছে, বলছেন না কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়।
দেখুন, আগেই বলেছি এই অনুষ্ঠানে একদিকে যেমন এই বিলের অপপ্রয়োগ হলে সেটা কি মারাত্মক হতে পারে তা নিয়ে সমানভাবে আলোচনা করব। পাশাপাশি আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে তোষণের রাজনীতি যে কোন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল সেটাও একই সঙ্গে আলোচনা হবে। 2019-এ লোকসভা ভোটের ফল বের হওয়ার পর 25শে মে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি মুসলিমদের তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, গোটা দেশ চমকে উঠেছিল। কি বলেছিলেন দেখুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আবার 2026 সালের 8ই মার্চ ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে প্রায় হুমকির সুরে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটা শুধু হিংসায় উস্কানি ছিল না, সংখ্যালঘু সমাজের কাছেও যথেষ্ট অপমানজনক ছিল। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার দেখিয়েছি, আলোচনা করেছি, তখন এখন আরেকবার দেখুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে প্রথমবার শপথ নেয়ার 5 মাসের মাথায় বলেছিলেন, কোট আন কোট, ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে যেসব অঙ্গীকার ছিল তা 90%ই করে দিয়েছি। অথচ তার শাসনের 15 বছর পর পরিসংখ্যান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। আর সেই অনুন্নয়নটাকেই আজকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্যাক্টফুল ইনডিড। প্রদীপ্ত কি বলবে? না, ট্যাক্টফুল ইনডিড, ইয়েস, ট্যাক্টফুল ইনডিড। কথাটা হচ্ছে আজকের এই গুন্ডা দমন আইন নিয়ে ট্যাক্টফুল ইনডিড যে আমরা খুব সচেতনভাবে মুসলিম আর হিন্দুর বিরোধিতার জন্য বসে গেলাম মনে হচ্ছে, বা কে মুসলিম তোষণ করেছে বা করেনি সেটা নিয়ে আলোচনা করছি মনে হচ্ছে। কিন্তু এইটা তো গুন্ডা দমন মানে তো হিন্দুরাও তার মধ্যে পড়বে, খ্রিস্টানরাও পড়বে, সবাই পড়বে। এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কিন্তু দাদা মজার কথা আছে, আজকে আমাদের বাংলার বাক্যে ইয়ে করে প্রণাম জানিয়ে বিধানসভা শুরু হয়েছে আশুতোষ মুখার্জি, আর নববাংলার নববাক্যে ভূমিকা দিয়ে আমাদের পরিষদীয় মন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ দুবার বললেন নববাংলার নববাগ নতুন একটা আইন এনেছে, যেটা মনে হচ্ছে শিকারি একটা, এই আইনটা মানে শিকারি আইন। এখন নববাংলার নববাগ কাকে বলতে চেয়েছেন সেটা শঙ্করদা ভালো বলতে পারবেন, সেটা উনি জানেন। মানে আশুতোষ মুখার্জির সঙ্গে কোন বাক্যে তুলনা করলেন সেটা উনি জানেন। বিধানসভা ভাঙা নিয়ে উনি উদাহরণ দিয়েছিলেন শঙ্করদা, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে বলছি। বাঘ নিয়ে এত কটাক্ষ, নববাঘ নিয়ে এত কটাক্ষ করলে মঞ্চের ওপর থেকে নিজেকে বাঘিনী বলেছেন কতবার মমতা বন্দ্যোপাধ্যায়? সেগুলো তো প্রচুর কটাক্ষ হয়েছে, সেগুলো তো এখন অতীত। স্যার আশুতোষ বাঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বাঘিনী হতে পারেন না। জেনারেশন গ্যাপ, অ্যাটলিস্ট এটা মানো। আশুতোষ বাবুর সঙ্গে তো ওনাকে বসানো হয়নি, সেটা একটা বিতর্ক। আমি কাকে বলেছেন আমি তো সেটা জানি না, শঙ্করদা বলতে পারবেন, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে শুনছিলাম। কি বলছেন যে বিএনএস যথেষ্ট নয়। ভারতের সঙ্গে আমরা দেখেছিলাম এই যাবৎকাল যে সমবায়মূলক যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের প্রচন্ড বক্তব্য ছিল, যে কেন্দ্র আমাদের সঙ্গে বোধহয় বিমাতৃসুলভ আচরণ করছে। এই পুরুলিয়ায় 125 দিনের কাজ শুরু হয়েছে, আমরা বাহবা দিচ্ছি, কিন্তু 4 বছরের যে টাকা এলো না আমরা জানি না যে সেটা কি কারণে এলো না। মানে ডকুমেন্ট বা আইন বা সাজার ভিত্তিতে তো বুঝবো, বাকি তো ভাসিয়ে দেওয়া অনেক কিছু আছে। ফলে এই যে বিএনএস যথোপযুক্ত নয়, আমি দেখছি আবার একটা সমবায়মূলক যুক্তরাষ্ট্রের সমস্যা যাবে না তো? কারণ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে বিএনএস যথোপযুক্ত নয়, এ কি ভয়ানক কথা। বিধানসভা ভাঙার উদাহরণ দিলেন, বিধানসভা ভাঙার উদাহরণ যখন দিচ্ছেন আমার তো হট করে অর্জুন সিং এর কথা মনে পড়লো। উনি প্রকৃত পরিবহন মন্ত্রী, কেন একবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এত পরিবহন করেছেন, যথোপযুক্ত পরিবহন মন্ত্রী হয়েছেন। একদম। তাহলে আমি বলছি কিন্তু উনি পরিবহন করেছেন, যাদের কাঁধে ভরে দিয়ে পরিবহনটা করলেন আর যারা গলায় উত্তরী পরিয়ে নিল তার মধ্যে তৃণমূলও আছে, তৃণমূলও আছে। প্রদীপ্ত একেবারে সাদরে বরণ যাকে বলে, যুক্তিতর্কে কুণালদার বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করছি, বাকিটা তুমি বুঝে নাও। বেশ, কিন্তু আমি বলছি বাঘের কথা আমি বারবার ফিরে আসছি। যখন ববি হাকিম বীরভূমের বাঘ বলেছিল অনুব্রত মণ্ডলকে, তো তুমি আর আমি তো একমত হবো যে
যে সেটা স্যার আশুতোষকে অপমান আর না, কিচ্ছু না। আমি বলেছি এখন সে বিজয় বেলাল হয়ে আছে কিনা আমি সেটাও জানি না। হ্যাঁ। আমার বক্তব্য সে ভালো তৃণমূল না খারাপ তৃণমূল। এই তুমি যে এইমাত্র বললে ববিদার কথা, আমি আজকে দেখলাম একটা মৎস্য বড় ভালো তৃণমূলের জায়গা শামস, যাকে নিয়ে তোমার প্যানেলে বসে আমাদের উত্তর দিতে হয়েছে কি বড় গাড়ি, কত বড় জায়গা থেকে সে কি সব এরোপ্লেন জেট ফেট প্লেন করে যাচ্ছে, কত বড় নায়িকার সঙ্গে ছবি দিচ্ছে, কত কটাক্ষ শুনলাম। আজকে দেখলাম পুলিশের ভ্যানটা একদম কোর্টের ঠিক মানে একদম সম্পূর্ণ আমি এখানে প্রদীপের সঙ্গে একমত, তুমি শেষ করো। যে ডিমটা ছোঁয়ার জায়গাটা পেলো না। মানে ডিমটা যে ছুড়বে ঠিক করে দর্শক দাঁড়িয়ে ছিল কি দাঁড়িয়ে ছিল জানি না, পুলিশ কিন্তু এখানে যথোপযুক্ত ভূমিকা নিয়েছে। কিন্তু এত ভালো তৃণমূল, আর শেষটা বলো, সন্ধ্যের মধ্যে জামিন। সেটাই বলছি, এত ভালো তৃণমূল সন্ধ্যের মধ্যে জামিন হয়ে গেল। এইটাই যদি আমাদের এই নতুন উস্কানিমূলক বক্তব্যের জন্য, দাদা আমি না আজকাল খুব ভয় পাচ্ছি আজকের পর থেকে, যে তোমার চ্যানেলে যে আসবো, এসে যে আমি একটু সমালোচনা করব, কেউ যদি আমার নামে এখান থেকে বেরিয়ে ঠুকে দেয়, এই তৃণমূলের হয়ে কথা বলছিস আর বিজেপির বিরুদ্ধে এত সমালোচনা করছিস কেন, যা তোর বিরুদ্ধে এফআইআর করে দিলাম, 1 বছর জেল খাটবো দাদা, আমার অধ্যাপনার চাকরি কি হবে? কিন্তু আমি এখানে আমি প্রদীপ্তর সঙ্গে একমত, সেটা হচ্ছে আমি আসবো, আমি তরুণ তোমার কাছেই আসবো, কিন্তু 1 বছরের জন্য নিঃসন্দেহে ল অফ ন্যাচারাল জাস্টিসের সম্পূর্ণ পরিপন্থী কিনা সেই প্রশ্ন আমার থাকবে। কিন্তু প্রদীপ্তকে এটাও ভুলে গেলে চলবে না যে এইখানেই শো হচ্ছে, এইখানেই আমার একজন সহকর্মী পুলিশ জামিন বিরোধিতা করেছে নাকি জামিনের সমর্থন করেছে, নীরব থেকেছে, এই প্রশ্নে রাজ্যে দাঙ্গা হয়ে গেল আর তাতে প্রধান অভিযুক্ত হয়ে গেলাম আমি। এই একটা ঘটনা নয়, দিনের পর দিন হয়েছে। তবে হ্যাঁ, কিন্তু সেটাও সমান এক অ্যাপ্রোচ, সমান চূড়ান্ত অন্যায় এবং একই অ্যাপ্রোচ। কিন্তু হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে আমাদের সব থেকে জুনিয়র মোস্ট পদ্মশ্রী প্রাপক যিনি বললেন মুসলমান হিন্দু নিয়ে, তিনি তো দিনের পর দিন এই ধরনের কথা বলে গেছেন, রাজ্য সরকারকে দুর্মুষ করেছেন। এবং আমি ওনার বাচনে আমি বারবার বলেছি, আপনার এই যে নির্ভীকতা, এটা অনেক মানুষকে অনুপ্রাণিত করে, আমাদের কিন্তু আইনকে অনুপ্রাণিত করেনি, কোনোদিন করবে না। আমি শেষ করে দিই দাদা, কষ্ট দিতে হয়েছে, আমি আপনার সময় বলিনি। আমার দ্বিতীয় কথা, যে এই যে আপনি ন্যাচারাল জাস্টিসের কথা বললেন, আমি এটা লিখে রেখেছিলাম বলবো বলে, কিন্তু আর্টিকেল 21 এর কি হবে? আমি 1 বছর পরে সাজা পেয়ে গেলাম, আমি স্ট্যান্ড স্বামী হয়ে যাবো না তো? স্ট্যান্ড স্বামীর মতন অবস্থা আমার হবে না তো? আমার সেই উমার খালিদের মতন অবস্থা হবে না তো, যে আমি আজ অব্দি বিচারের আশায় কাঁদবো আর শেষে বলবো বিচারের বাণী নিভৃতে কাঁদে? এবং একই সঙ্গে আমি এমন উস্কানিমূলক বক্তব্য, ওকে ডিসাইড করবে আমার কোনটা উস্কানিমূলক কোনটা উস্কানিমূলক না? হু ডিসাইডস? না, এবার কে সিদ্ধান্ত নেবে, কোন চশমা পরে সিদ্ধান্ত নেবে? আমি তরুণের কাছেই আসবো, আবার বলছি যে ল অফ ন্যাচারাল জাস্টিস এবং আর্টিকেল 21 এর পরিপন্থী কিনা সে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে ওয়াকফ বিল নিয়ে এই রাজ্য উত্তাল হয়েছিল, মোথাবাড়ি থেকে জাফরাবাদ। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ঠিক কি বললেন দেখুন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন, লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। বাড়তে 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 এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। জাফরাবাদ, দত্তাবাদ, আরে নুন রাখার বাটি রাখেননি, এরা কারা? দেখুন, আমি আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধির কাছে খুব স্বাভাবিকভাবে সম্পূর্ণ উল্টো দিক থেকে আসব। এই আইনে কোনো অভিযুক্তকে কোর্টে না তুলে কার্যত বিনা বিচারে 1 দিন 2 দিন নয়, পাক্কা 1 বছর আটক করে রাখা যাবে। এখানেই শেষ নয়,
কোনো তথাকথিত বিপজ্জনক ব্যক্তি, কোট আনকোট বিপজ্জনক ব্যক্তি, তার বাসস্থান, তার এলাকা, এমনকি তার জেলাতেও সর্বাধিক 1 বছর ঢুকতেই পারবেন না। এবং এই গোটা প্রক্রিয়াতে আইনজীবী বা আদালতের কার্যত কোনো ভূমিকাই নেই। এখন এই আইনে শেখ শাহজাহান বা সোনা পাপ্পু বা জাহাঙ্গীর খান বা জয়ন্ত সিং বা শওকত মোল্লার বিরুদ্ধে ব্যবহৃত না হয়ে যদি রাজনৈতিক কারণে কোনো নিরপরাধ নাগরিকের ওপর ব্যবহৃত হয়, যেটা আমাদের রাজ্যের গত 15 বছরে সকাল বিকেল হয়েছে, সেই রকম হলে কিন্তু এই আইন আলটিমেটলি গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী, অর্থাৎ বিরোধী পরিসরে মারাত্মক ধাক্কা দিতে পারে এই আইনের অপপ্রয়োগ। বিরোধী থেকে আজকের শাসকের চেয়ারে বসা বিধায়ক তরুণজ্যোতি কি এটা মানবে? অথবা এইভাবে এই প্রশ্নটা করতে পারি, আজ যদি তরুণজ্যোতিরা বিরোধী আসনে থাকতো তাহলে কি এটা মেনে নিত তরুণ? সুমানদা, অনেকগুলো কথা হচ্ছে না, কতগুলো জিনিস ক্লিয়ার হওয়া উচিত। উই আর মাচ মোর কনসার্নড অ্যাবাউট আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। আমরা অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি, সাথে ভুলে যাই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। আমরা অনেক কথা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলি, কিছু বলেই দেখবে সবাই আর্টিকেল 19 করে লাফায়। তলায় ছোট্ট একটা জিনিস থাকে, এক্সেপশনগুলো ভুলে যাই, সব কিছু লিমিটেশন থাকে। ন্যাচারাল জাস্টিসের যখন কথা হচ্ছে, আমার 1824 একজন ইংলিশ জাজ জাস্টিস বোরো, তার একটা স্টেটমেন্ট, এটা মেটাফোর পর্যায়ে পড়ে গেছিলো পরবর্তীকালে ওটা ইন্ডিয়ায় পপুলার হয়। জাস্টিস V.R. কৃষ্ণ আয়ার, চেয়ারম্যান বোর্ড অফ মাইনিং এক্সামিনেশন ভার্সেস রামজির জাজমেন্টে সেটাই হয়, বলা হয় ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। মানে আমার ন্যাচারাল জাস্টিস আছে বলে আই ক্যানট ডু এভরিথিং, এটা আনরুলি হর্স নয়, কিছু পিলার্স থাকে। কিন্তু বিরোধী দল যখন ছিলে, যখন করতে, তখন ন্যাচারাল ডিউটিজের কথা মনে থাকতো, বারবার কোর্টে গেলে সঠিকভাবেই যেতে, আমরা না মেনে আমাদেরকে যেখানে না করেছিল দাদা, জোর করে করতে পারতাম, না করে আমরা বারবার কোর্টে গেছি। বারবার যখন তোমরা নবান্ন অভিযান করতে, লালবাজার অভিযান করতে, তখন এই আইনের ডিউটি মেনে সামান্যতম হিংসা হবে না, উত্তাল হয়ে যাচ্ছিল যখন আরজিকর এবং অন্যান্য ইস্যুতে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তার শাস্তি হয়েছে, কিন্তু তখন এই আইন ছিল না যে 1 বছর বিনা বিচারে কোর্টে না তুলে আটকে রাখা যাবে। অনেক ছেলে মেয়ে সামনে যখন ছিল না, তাদের নামে মামলা হয়েছে। এইখানে বোঝা স্টুডিওতে আমি আর তুমি একটা বিষয়ে আলোচনা করছি, কোনো থানার নাম পর্যন্ত নিইনি, আমি অন্য থানা বললাম কারণ লটা জানি আমি, তারপরও তুমি আর আমি সেই মামলা অভিযুক্ত হয়েছে। লোকে তো বুঝবে না কি ধারা বলো, পক্সো দেখবে, পক্সো মানে চাইল্ড অ্যাবিউজার, কি আছে না আছে বলবে না, তোমাকেও ভাববে আমাকেও ভাববে। এটা তো হয়েছে সুমনদা। আজকে অনেকগুলো কথা হচ্ছে, দাদা হিন্দু মুসলমান কোথা থেকে আসছে এর মধ্যে? আমার প্রশ্ন তো এখানে, ওই কয়েকশো চোর ডাকাতের হে কাটমানির রানী রেখেছিলে মুসলিম সমাজকে দুধ দেওয়া গরু করে মানুষ করনি। কীরকম? কাকে কান নিয়ে গেছে বলে মুসলমান সমাজকে এমনভাবে তৈরি করেছিল, তার কাকের পিছনে ছুটছিল। আরে বাবা, হাতটা দিয়ে দেখ কানটা আছে কি নেই। ওয়াকফ প্রথমে আসলো হচ্ছে সিএ কে NRC বলা হলো, NRC বলে ট্রেন জ্বালানো হলো, হাজারদুয়ারি এক্সপ্রেস, ওই লাইনে আমার বাড়ি ওখানে, ওই লাইনে একমাত্র ভালো ট্রেন ছিল, দাও দাও করে জ্বললো, আমরা দেখলাম। ওয়াকফ অ্যাক্টের নামে, যে শুধু জ্বললো না, 3 দিন ধরে জ্বললো, দাঁড়িয়ে পুলিশ প্রশাসন দেখলো। ওয়াকফ অ্যাক্টের নামে যেটা হলো, আমি আবার বলছি, আচ্ছা আমরা না ধর্মের কথা বলি, আমরা হিন্দু ধর্মকে করি, যারা ধর্মকে, রিলিজিয়নকে ওপিয়াম অফ মাসেস মনে করে, যার সাথে ধর্মের নাকি কোনো সম্পর্ক থাকে না, তার ধর্ম নিরপেক্ষ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওর স্ত্রীর সাথে তো আমরা কথা বলেছিলাম, ফ্যামিলির সাথে আমরা কথা বলেছিলাম, বলেছিল চন্দনের শরীরটা পড়েছিল, বডি ফালা ফালা করে কাটাচ্ছিল, গল গল করে রক্ত বেরোচ্ছিল, পুলিশ 300 মিটার দূরে থানা, পুলিশ আসেনি, মরতে দেওয়া হয়েছিল। আমি এখানে শুধু তরুণ আমি যোগ করব, সেই রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এই অনুষ্ঠানে, যে ভাবুন মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আততায়ীরা থেকে গেছিল, দাঁড়িয়েছিল, যে একেবারে তৎকালীন এলওপি বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে ওখান থেকে ফোন করা হয়, ফোন করে সে ব্যবস্থা করে, আজকে চন্দ্র আমাদের মধ্যে নেই, চন্দ্র মারা গেছে, চন্দ্রদাকে বলা হয়, চন্দ্রদা অ্যাম্বুলেন্স পাঠায়, যে অ্যাম্বুলেন্সটা দাও দাও করে জ্বলছিল না, সেটা ওই অ্যাম্বুলেন্সটা ছিল যে চন্দন দাসকে যেটা রিকভার করতে যাচ্ছিল। এটা ছিল সিচুয়েশন তখন, আমি গেছিলাম ওখানে, কোর্টে মামলা যখন হয় ওখানে গেছিলাম। আজকে যখন কথা হচ্ছে যে এই দুটো অ্যাক্টের কথা হচ্ছে তোমার, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, এটা 1972 একটা আইন, বিভিন্ন সময় কোর্টে যখন আমরা মামলা করেছি, তার আগে পুরোটা বলো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এটা অ্যামেন্ডমেন্ট যোগ করেছিল, যে শাসকে থাকে এই আইনটাকে কঠোর থেকে কঠোরতম করে। আমি আসবো তরুণ, কিন্তু তার আগে যেহেতু তরুণ উল্লেখ করবো, আমি তোমার কাছেই আসবো।
কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস অর্থাৎ শামশেরগঞ্জের ঘটনা নিয়ে কি বললেন, এবং ওয়াকফ নিয়ে যে অশান্তি এই রাজ্য উত্তাল হয়েছিল কি বললেন, দ্রুত একবার দেখাবো। 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা তো এটার অপপ্রয়োগ দেখেছি, সেই জন্যই তরুণ এইখানে সংশয় যে তোমাদের সরকার এসে অপপ্রয়োগ করলে এক এক ব্যক্তির মানে জীবন নষ্ট হয়ে যাবে। অপপ্রয়োগের তফাৎ আছে, আমি বলছি। জাস্টিস কেটি থমাস অ্যান্ড জুরিস্ট ফলি এস নারিমান, এদেরকে নিয়ে তো সন্দেহ নেই কোনো। এরা একটা রেকমেন্ড করেছিল, রেকমেন্ড করার ফল এসেছিল জাজমেন্ট, ডিস্ট্রাকশন অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টিজ ওয়াজ স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 2009। সেই অ্যাক্টে প্রত্যেকটা সরকারকে বলেছিল তোমরা তোমাদের স্টেট অ্যাক্টটাকে স্ট্রেনথেন করো। সেন্ট্রাল অ্যাক্ট অলরেডি আছে, প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট 1984, যথেষ্ট স্ট্রং অ্যাক্ট, সুপ্রিম কোর্ট বারবার বলেছে এটা। স্টেটের ক্ষেত্রে বলেছিল তোমরা চালু করো, আমাদের এখানে হয়নি, ঠিকভাবে হয়নি। ঠিক তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা ছিল সুমনদা, চাইলে করতে পারতো, করেনি। আরও আসছি আমি, ঠিক, কিন্তু আমি বলছি তুমিও আইনজীবী, বিনা বিচারে আটক, এক বছর ধরে তুমি আইনজীবীর সাহায্য নিতে পারবে না। পার্ট আসছি। এইখানে দুটো গেল। ফার্স্ট থিং, যাওয়ার ফলে এই যে মামলাগুলো দেখছো আমরা আজকে যখন যেটা প্লেস হচ্ছিলো বা আগের দিন যখন আমাদের হাতে আসলো, তখন একটা ওটা ফ্ল্যাশব্যাক হলো না তো, ফ্ল্যাশব্যাকে অনেক কথা মনে পড়ে গেল মালদা, মুর্শিদাবাদ, যাদের বাড়ি পুড়ে গেছিলো, সরকারি সম্পত্তি যেখানে নষ্ট হয়েছিল, আমরা চাইলেও কিছু করতে পারিনি। কোর্টে যখন মামলা করেছিলাম, ক্ষতিপূরণের কথা বলেছিলাম, কোর্টে 1 লাখ টাকা করে দিয়ে দাও বলেছিল, তো যদি থাকতো সেদিনকে, তাহলে এরা ক্ষতিপূরণটা হতো। কার সম্পত্তি? সরকারি সম্পত্তি, তোমার সম্পত্তি, আমার সম্পত্তি। সরকারি সম্পত্তি ক্ষতিপূরণ পাওয়া সেই পাটে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি মানবাধিকার। এক বছর ধরে সে আদালতের মুখ দেখবে না, আইনজীবীর সাহায্য পাবে না। বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এই অ্যাক্টের কথা তুমি বলছো। আজকে বিল ছিল, আজকে অ্যাক্টে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ইট উইল ফেস সাম টেস্ট, যদি কেউ মনে করে চ্যালেঞ্জ করতে পারে। সুমনা, তুমি জানো এনডিপিএস কেসের, এনডিপিএস অ্যাক্ট জানো তো? একদম। এনডিপিএস অ্যাক্টে সেকশন 37 জানো কি বলে জানো? সেকশন 37 হচ্ছে এনডিপিএস অ্যাক্টে যে ইউ উইল নট গেট এনি বেল। কখন কোর্ট বেল দিতে পারে? যদি মনে করে যে তুমি আর ওই অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে না। এবার বলো তো কোন জাস্টিস না কোন জাজের, লোয়ার কোর্টে কোন জাজের এনডিপিএস কোর্টে মানে এত ক্ষমতা আছে? ঠিক, একটা তফাৎ আছে তরুণ, তুমি কোর্টে প্রডিউস করছো, এখানে 1 বছর তুমি কোর্টে প্রডিউস করছো না। থাকবে না তো, 1 বছর জুডিশিয়াল কাস্টডি থাকবে। কিন্তু আমি বলছি যে লয়ার সাপোর্ট পাচ্ছে না, কোর্টে যেতে পারছে না। আবার থাকবে এখানে অবস্থা যা। 1 বছর পরে আবার তোমাদের মনে হলো যে বিপজ্জনক ব্যক্তি, তুমি আবার ধরতে পারো। হ্যাঁ, চ্যালেঞ্জ করো, এত সহজ ভাবে বলো না, ওপেনলি চ্যালেঞ্জ করো। কোর্টে এখন জুডিশিয়ারি তো আছে, জুডিশিয়ারি উঠে যায়নি। কারো যদি ডাউট হয় তো আজকে একটা মিনিট ডাউট হয়তো করতে পারে। আজকে এদের এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এত তৃণমূলের মাঝখানে এত কিছু আলোচনা হলো, অনেকক্ষণ ধরে আলোচনা হলো। অদ্ভুতভাবে আসন হিসাবে তো সময় দেওয়া হয় না, হাফ সময় ওদেরকে দিয়ে দেওয়া হয়। যদি আসন হিসাবে সময় দেওয়া উচিত ছিল, যে হাফ সময়ে তারা যে কথাগুলো বলেছে, তুমি শুনেছো সুমনদা? না, পুরোটা শোনা। অ্যাকচুয়ালি কি বলেছে তারা? অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে? তারা কনস্ট্রাকটিভ কোনো আলোচনা করেছে কি? তারা বিরোধী আসনে আছে, তো বিরোধী আসনে বিরোধী মর্যাদা পালন করুক, আলোচনা ঠিকঠাক করুক, কি প্রবলেম আছে বলুক। 4-5 দিন আগে তো অ্যাক্ট পেয়ে গেছে, মানে বিল পেয়ে গেছিলো, অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসুক। কুণালবাবু দাঁড়িয়ে ড্রয়িং রুমের মধ্যে হেলতে তুলতে একটু বলে দিলেন এটা করা উচিত, অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসো বাবা। অ্যামেন্ডমেন্ট উনি যথাসময়ে দিয়ে দেবেন সেটা চিন্তা করো না। কনস্ট্রাকটিভের তারপরেও তো তুমি বলছো বিচার বিভাগ আছে, কনস্ট্রাকটিভ যে ডিসকাশনের কথা বলছো, কুণালদা কিন্তু প্রথমেই বলেছেন সমর্থন করে এই জায়গাগুলো বলতে চাইছি বলে বলার চেষ্টা করছেন। আর তুমি ভালো, তোমাদের দুজনকেই বলি, আমি বলছি এটা লাইসেন্স রিনিউ হয় না, সেই রকম জুডিশিয়াল কাস্টাডির রিনিউ হওয়ার প্রভিশন। আমি সেখানেই বলছি আমার তো অবাক লাগছে তরুণ যদি বিধায়ক হয়েই থেকে যাবে,
কেন বলো তো? কারণ ও তো আর কোর্টে কেস লড়তে পারবে না ওই 1 বছর। মানে মানে ওদের যারা আদালতে এইসব কাজকর্ম করে আর কি, ওকালতি করে, তারা তো 1 বছরে আমি আমার হয় তুমি থাকবে, আমি জানি ও আবার আমার বিধায়ক, ও আমার নিজের বিধায়ক বলে ও আমার জন্য থাকবে, আমার বিধায়ক। দেখুন, আইনের লড়াই, আমি আসছি, শাসক বিরোধীর লড়াই চলবে, কিন্তু আমার বক্তব্য হ্যাঁ এক একটা অংশ সত্যি সত্যিই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি ধ্বংস করলে প্রয়োজনে সম্পত্তি ক্রোক করে তার ক্ষতিপূরণ দেয়া কোনো কারুর আপত্তি নেই। সত্যিই তো যে গুন্ডা দমন করতে হবে এবং গুন্ডাদের কেন 3 দিন ধরে তাণ্ডব চালানোর সুযোগ দেওয়া হবে, কিন্তু পাশাপাশি গণতন্ত্রের যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেটার কথাও বারবার বলতে হবে। তার কারণ গণতান্ত্রিক পরিসরকে কোনো মূল্যে গণতান্ত্রিক রাষ্ট্রে ছোট করা যায় না। আমি এইখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখাবো যে আগের সরকার গুন্ডারাই চালিয়েছে আর উল্টো দিকে পুলিশ ফাইলের আড়ালে মুখ লুকিয়েছে, এ কথা আবার আজকে উল্লেখ করলেন বিধানসভায় সঠিকভাবেই। দেখুন, বার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল, আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি গোটা রাজ্যের, শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। দেখুন, মুশকিল হচ্ছে রাজনীতিতে না বহু ক্ষেত্রেই যাবতীয় সদিচ্ছার কথা মুখেই থেকে যায়, কাজে আর রূপান্তরিত হয় না। আর আইন কাগজপত্রেই থাকে, বাস্তবে যেটা হয় সেটা হয় আইনের হয় অপপ্রয়োগ, নয় আইন প্রয়োগই করা হয় না। কেন এত বড় কথা বলছি উদাহরণ দিই। 2017 সালের 8ই ফেব্রুয়ারি ওই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট, কোনো রকম ভাঙচুর তৃণমূল সরকার বরদাস্ত করবে না। আন্দোলন বা অন্য কোনো কারণে জনগণের সম্পত্তি ভাঙচুর হলে যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তি দেয়া যায় তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। তারপর 1972 সালের এই ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে সংশোধনী এলে বলা হয়েছিল, কোট আনকোট, সরকারি বা বেসরকারি সম্পত্তিতে আগুন লাগানো, লুটপাট বা ভাঙচুরের ঘটনায় কারাবাসের পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হবে। এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশের আন্দোলনের নামে হাঙ্গামা বা সম্পত্তি ধ্বংস করার মতো ঘটনায় যুক্ত থাকলে প্রত্যেককে ক্ষতিপূরণের দায় নিতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে এর প্রয়োগও হয়েছে তৃণমূল সরকারের পছন্দ এবং অপছন্দের নিরিখে। তার কারণ যখন সিএর প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, হাওলার উলুবেড়িয়ায় বা রাজ্যের অন্যত্র মাত্র 3 দিনে 250 কোটি টাকা, ভুল শোনেননি, 250 কোটি টাকার পাবলিক প্রপার্টি নষ্ট হয়েছিল, ওই সব ধারায় সেদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও উদাহরণ চাই, ধরুন এসআইআরের হিয়ারিং চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর এবং সরকারি কর্মীদের নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে হেনস্থা করেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বারবার সেই ফুটেজ চ্যানেলে দেখিয়েছি। এই সমস্ত আইনে তার বিরুদ্ধে কিচ্ছু করা হয়নি, বরঞ্চ মনিরুল ইসলাম বুক ফুলিয়ে বলেছিলেন, কোট আনকোট, যা করেছি বেশ করেছি, দরকার হলে আবার করব। ওইসব কঠোর আইনে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল সরকার। অর্থাৎ কঠোরতম আইন থাকলেও তার প্রয়োগ হয় সরকারের পছন্দ এবং অপছন্দ অনুযায়ী, যেখানে আমাদের এই আইন নিয়ে ভয়টা, আর সেইটাই হয়ে যায় গণতন্ত্রের বড় আশঙ্কার কারণ। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম মানবেন। দেখুন, আমি 2-3টে পয়েন্ট প্রথমে পরিষ্কার করতে চাই। আমাদের দেশে এ পর্যন্ত যে আইন ছিল, এই আইনটা আজকে পাশ হওয়ার আগে, সেটা যদি ঠিক মতো প্রয়োগ করা যেত তাহলে গুন্ডা বদমাশদের শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমাদের দেশটা সেকুলার এবং এখানে আইন সেকুলার, তো সংখ্যালঘুদের জন্য আলাদা করে ভাবনা কেন হবে?
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা এখানেই আলোচনায় সোনা পাপ্পুর নাম বলেছেন, অনুব্রত মণ্ডলের নাম বলেছেন, জয়ন্ত জয়ন্ত সিংকে সিংয়ের নাম নাম এসছে। এই যে অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টারের সঙ্গে অনুসারে মমতা ব্যানার্জিও গুন্ডা, অভিষেক ব্যানার্জিও গুন্ডা। কেন বলেন তো, আমি ব্যাখ্যা করতে পারি। না, ব্যাখ্যা করুন। হ্যাঁ, ব্যাখ্যা করব। হ্যাঁ। দেখুন, মমতা ব্যানার্জির একটা বক্তব্য আপনি দেখালেন। কি দেখালেন? যে একটা কমিউনিটি যদি মনস্থির করে নেয় তাহলে 1 সেকেন্ডে অন্য একটা কমিউনিটির 12টা বাজিয়ে দিতে পারে। যদি 13টা বাজাতে না চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে গুন্ডার যে সংজ্ঞা আছে, এটা গুন্ডা হবে। আবার আমাকে উদাহরণ দিতে দিন। যে তৃণমূল ভোটে হারতে পারে না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আমরা দুর্মুষ করব। আমি বলছি যে সংজ্ঞা দেয়া আছে, আমি যে দেখেছি, এটাও গুন্ডা। দেখুন, বলছে যে রেজাল্ট যখন বেরোবে বিজেপিতে চলে যাবে, এবং যারা বিজেপি করে তাদের পিঠে বিজ্ঞাপন লাগিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। যে সংজ্ঞা দেওয়া আছে সে অনুসারে এটা গুন্ডা। অভিষেক ব্যানার্জির কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যে যেদিন মমতা ব্যানার্জি এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে, ঘরে ঢুকে মারব, অবশ্যই গুন্ডা। আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনেননি যে বুকের যদি পাটা থাকে আর বাপের যদি বেটা হন, 4 তারিখ 12টার পর এখানে উপস্থিত থাকবেন? গুন্ডা। শুনেননি যে 4 তারিখ দেখা যাবে যে কোন জল্লাদের কত শক্তি আর দিল্লির কোন বাপ কাকে রক্ষা করে? গুন্ডা না? ডিজে বাজানো গুন্ডা না? ওই যে চুল্লি দেওয়ার প্রতিশ্রুতি হার্ট অ্যাটাকে মরার জন্য গুন্ডা না? তো তাহলে যেখানে যিনি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গুন্ডা, তার ভাইপো গুন্ডা, তো অনুব্রত মণ্ডল গুন্ডা, জয়ন্ত সিং গুন্ডা, সোনা পাপ্পু গুন্ডা আপনারা বলছেন, শুধু তো ওই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান বা শেখ বা শাহজাহান এরাই গুন্ডা না? তাহলে গুন্ডার আইন নিয়ে আলোচনায় সংখ্যালঘু সংখ্যাগুরু প্রশ্ন ওঠা উচিত নয়। সেকুলার দেশে কেউ সংখ্যাগুরু, কেউ সংখ্যাগুরু নয়, সকলে আইন ধর্ম যা কিছু দেখবে না, নাগরিক। একদম, এটা গেল একদম। এরপর দেখুন, আমি প্রথমে বলেছি যে যে আইন ছিল সেটা প্রয়োগ করে গুন্ডা বদমাশকে শায়েস্ত করা যেত, এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। কিন্তু যে আইন হয়েছে সেটা কিন্তু প্রশাসনের লোকেরা যদি গুন্ডা বদমাশদের সত্যিই দমন করতে চান তাহলে তাদের প্রচুর বেশি পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে। আপনারা প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলছেন, আপনারা সংবিধানের 22 নম্বর ধারায় জানতো, যেখানে এই কথাটা বলা আছে যে কাউকে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। সেখানে কিন্তু এই কথাটাও বলা আছে যে এই যে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, এটা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওখানে সংবিধানে এই কথাটা বলা আছে যে কিন্তু 3 মাসের বেশি কোনো অ্যাডভাইসরি বোর্ডের রিকমেন্ডেশন ছাড়া আটক রাখা যাবে না। অতএব আপনি যে কথাটা বলছেন সব কিছুর অপপ্রয়োগ হতে পারে, ওষুধেরও অপপ্রয়োগ হতে পারে, পেন্সিডিল বলে আপনারা জানেন, কিন্তু তার মানে সেই আইনটা হবে না, এটা হতে পারে না। আপনারা ব্যানিশমেন্টের কথা বলছেন, যেটা যে 1 বছর মধ্যে, আরে এটা কি বলছেন? আমি যখন বোলপুরে 83 সালে সিপিএমের এমএলএকে অ্যারেস্ট করেছিলাম, কোর্টে রায় দিয়েছিল যে 3 মাস তিনি নানুর এলাকায় ঢুকতে পারবেন না, আর প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে যে তিনি কোথায় আছেন। তো এই আইনে তো এটা মানে আইনে বলে দেওয়া হচ্ছে ওখানে। হ্যাঁ, কিন্তু একটা তফাৎ আছে নজরুলদা, না, সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আদালত। এর আগের যে উদাহরণটা দিলেন সেটা 3 মাস, আর এই আইনে হলো 1 বছর। 1 বছর আদালতের সে মুখও দেখবে না। না, এটা একটা জায়গায় ভুল হচ্ছে। কিরকম? এই যে একটা অ্যাডভাইসারি, এখানে আইনে 15 দিন বলে দিয়েছে, সংবিধানে আমি তো বললাম 3 মাস বলা আছে। কিন্তু অ্যাডভাইসারি তো আদালত নয় দাদা। আইনটা একটু দেখুন, দেখুন
হাইকোর্টের একজন সিটিং জাজ হ্যাঁ। অথবা একজন রিটায়ার্ড জাজ, তার নেতৃত্বে যে অ্যাডভাইসারি কমিটি থাকবে, হ্যাঁ, তাই না, যদি তাও হয়, তাতে সংবিধানে হচ্ছে বলা বাদ আছে গেছে। যে অথবা যে হাইকোর্টের সরকার জাজ পক্ষের হতে লোক পারবে সংখ্যা গরিষ্ঠ। এরকম উপযুক্ত লোক, কিন্তু এখানে বলা আছে হয় আগে জাজ ছিলেন অথবা এখন জাজ হ্যাঁ, আছে। কিন্তু দেখবেন আইনে লেখাও আছে যে মতপার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণ করা হবে। এটা গণতান্ত্রিক দেশে সব সময়ই হয়, মানে সংখ্যালঘুদের মত। আমি মানছি যে ব্রুনোকে পোড়ানো হয়েছিল, ব্রুনো ঠিক ছিলেন, গ্যালিলিওকে হাউস অ্যারেস্ট করা ছিল, গ্যালিলিও ঠিক ছিলেন, কিন্তু আমি যদি এই যে মানে ভোটে আলটিমেটলি তরুণদের সদিচ্ছের উপর ভরসা রাখতে না, হবে, তাই তো? ভোটে কারা কমিশনের জিতলো কথা। না জিতলো, হ্যাঁ। তো সংখ্যাগরিষ্ঠ ভোট তো এমনও হতে পারে যারা বিপক্ষে ভোট দিয়েছে তারা বেশি বুদ্ধিমান, তাই বলে কি আমরা সংখ্যাগরিষ্ঠের রায়কে মানবো না? দাদা 15 বছরে এটা তো এত হতে পারে বুদ্ধিমান না। লোক দেখেছি না। আমার একটা ছোট্ট কথা, মানে ভোট থেকে স্যার এসেছে। এখানে হ্যাঁ। কিছুক্ষণ আগে ও বলছিল না ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, খারাপ তৃণমূল কিছু এই কখন হ্যাঁ, বললাম? না, ওই তুমি কিছুক্ষণ তুমি আগে বললে না, তো, ওই যে তুমি বলছিলে। কথায় কথায় বলো না যে হ্যাঁ। আগে তো বিধানসভায় বলতে হবে কি একটা বললো সেই সময়। আমরা ওরা আমি তোমরা তোমাকে বলতে। না, আমি বলছি অর্ধেকটা আমরা মানে ওরা মমতা তোমাদের ছিল। বন্দ্যোপাধ্যায়, অভিষেক আমাদের বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি, আনা ওদের যায়, বুদ্ধি তোমাদের ছিল। কিন্তু ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রীকে আনা যায় না, উল্টো করে লাটকে দেব, কিন্তু আনা যায় না, কাকে? আনা যায় না এমন একজন কাকে? ব্যক্তিকে যিনি যিনি বলছেন যে শূন্যে ভাসিয়ে দেবেন, যিনি বলছেন শূন্যে ভাসিয়ে দেবেন, তাহলে এদেরকে কেন বলবো না, যারা আরে যিনি উত্তরটা, এত বড় উত্তরটা শোনো। বাইক চালাচ্ছেন, দামি গাড়ি চালাচ্ছেন, আরে মন্ত্রী চালা হওয়ার কে পরে, নিয়ে বাবা? তার বিরুদ্ধে কেন ও কে কথা হবে না? নিয়ে? আমি তার দুটো বিরুদ্ধে কেন সেন্টেন্স কথা হবে না? বলবো। হ্যাঁ, একদম। এই যে গুন্ডা অ্যাক্টে হ্যাঁ। গুন্ডাদের প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে, ব্যানিশমেন্টের কথা বলা আছে, কিন্তু যারা গুন্ডা নয় তাদের কথা তো বলা নাই। তাদের গায়ে বেশি তো লাগছে কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি গুন্ডা বদমাশের উল্টা লটকানোর কথা বলেন, তাহলে তিনি কি যারা গুন্ডা শোনো। নয় তাদেরকে লটকানোর কথা বলেছেন? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আইনের অপপ্রয়োগ হবে। আচ্ছা, এনডিপিএস অ্যাক্ট আইন পাস হয়েছে, তো সেই আইনে হেরোইন এরকম ড্রাগের জন্য মিনিমাম সাজা কত? 10 বছর জেল, একদম। 1 লাখ টাকা জরিমানা, একদম, অথবা আর একসঙ্গে দুটোই। গাঁজা হলেও স্যার, 50,000 এখানে একটা টাকা ছোট্ট উদাহরণ দিই, জরিমানা, শামসকে যেমন ছেড়ে 5 দেওয়া বছর হলো, minimum জেল। মৃণাল ঘোষকে কিন্তু এফআইআর করা হলো আজকে শুধুমাত্র আচ্ছা, রাস্তায় দাঁড়ানোর এই জন্য। আইনে কিছু বলবেন সে ব্যাপারে? মিথ্যে কেস আমার মুর্শিদাবাদ জেলায় দেওয়া হয়নি। কেন বীরভূম? শোনো না, বলার আছে। আপনার জেলা মুর্শিদাবাদ বলে আপনার প্রেফারেন্স আছে, কিন্তু আমি বলছি মুর্শিদাবাদ, আপনি বীরভূম, যে- কিন্তু একটা আপনি যার প্রদীপ নাম তো এটা করলেন, ঠিকই, হ্যাঁ, তিনিই তো বলেছিলেন। ক্যামেরা বলছে গাঁজা খেয়েছে, যে বর্ধমানের সব SP কে ঠিক ফোন আছে, কর। কিন্তু আমি বলছি তাও আমি দুটোর মধ্যে তরুণ তফাৎ আছে, একটাই আদালতে যাওয়া যাবে আর এটা আদালতে যাওয়া যাবে না, বড় তফাৎ। এক্সাম্পল আমি বলছি। হ্যাঁ, নজরুলবাবু স্বীকার করবেন, হ্যাঁ। অদ্ভুত একটা টুল হচ্ছে ড্রাগ ডিটেকশন কিট, জানো? হ্যাঁ। ইনস্ট্যান্ট চেক করে ওয়েদার ইট ইজ ড্রাগস অর নট। তোমার ধরো 100 হেরোইনের কমার্শিয়াল কোয়ান্টিটি 100 গ্রাম, 100 গ্রাম হেরোইনে কতটুকু জায়গা লাগে সন্ধ্যা? এইটুকু। এবার তার মধ্যে সে গেল, তার 37 বেলটা পাবে না, তার লাইফটা হেল হলো। মজার জিনিস হচ্ছে ডিডিটিতে যখন ইনিশিয়াল চেকটা করবে, পরে টেস্ট হবে, আসবে কত পার্সেন্ট আছে পরে আসবে, তখন তোমার যদি এমনি ট্যালকাম পাউডারের মধ্যেও অল্প যদি তোমার মানে হেরোইন থাকে, ডিডিটিতে ড্রাগ ডিটেকশন কিটে ওটা মানে শো করবে ড্রাগস হিসাবে। প্রবলেমটা কি হয়? পানি কেস। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পানি কেসে বছরের পর বছর ছেলেরা জেলে। ঠিক। কি করে? তরুণ, তুমি যা বলছো একেবারে অক্ষরে অক্ষরে ঠিক, সেই জন্যই তোমাদের আরো সতর্ক থাকা উচিত যে দেখো, ক্ষমতায় কেউ সারা জীবন থাকে না, মুশকিলটা কি হয়, তার পরের সরকার এলে এই আইনই দেখবে তোমাদের বিরুদ্ধেই সব থেকে বেশি প্রযুক্ত হয়, সমস্যাটা এইখানে। বলতে গেলে অন্য জিনিস আছে। তৃণমূলে ভেবেছিল ওই আইনগুলোতে ওরা 150 বছর রাজত্ব করবে, পারেনি তো। ছাত্র দলের যে হ্যাঁ। সভা হলো কিংবা আমার নবান্ন বন্ধু- যাত্রা হলো, সরকারি যে বলুন, গাড়িটা বলুন। পুড়িয়ে দেওয়া হলো, যে বিজেপি ছেড়ে নেতাদের দিয়েছো। নাম হলো, ছেড়ে তাহলে সেটা দিয়েছো। প্রয়োগ হবে তো? ছেড়ে দিয়েছো। সেটা প্রয়োগ হবে তো? ছেড়ে দিয়েছো। এবার এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।